আর্জেন্টিনাকে সাবধান থাকতে হবে, কিন্তু এই কাবো ভার্দে কিন্তু স্পেনকে ঠেকিয়ে দিয়েছিল। বিশেষ করে ভোজিনিয়ার কথাই আসলে বলতে হয়, তিনি সেই প্রথম ম্যাচ বা পরের ম্যাচগুলোতে আসলে তিনি যেভাবে খেলেছেন, তাদের সেই জমাট বাঁধা ডিফেন্স, সেটা তাদেরকে ভাঙতে হবে অবশ্যই। এখানে লিওনেল মেসি সবশেষ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না, তিনি পরে নেমেছেন। স্পেন, পর্তুগাল, ক্রোয়েশিয়া একের পর এক বিগ টিমগুলো তারা খেলায় মুখোমুখি হয়েছে। কেমন দেখছেন? আমরা স্পেন নিয়ে যদি আর আলোচনা শুরু করি। 32তে আসলে খুব বেশি বিগ ম্যাচের সংখ্যাটা ছিল না। আমরা এর মধ্যেই কিন্তু যেহেতু 32টা দল, আমরা বেশ কিছু কিন্তু ছোট ছোট ম্যাচ দেখেছি। তার মধ্যে কিন্তু গতকালকে একটা বলা যায় যে সব থেকে বেশি হাই ভোল্টেজ ম্যাচটা ছিল কিন্তু এই ক্রোয়েশিয়া আর পর্তুগালের সেই ম্যাচটা, যেই ম্যাচের টিকিটের দামটাও কিন্তু সব থেকে বেশি ছিল। এই 32তে যত ম্যাচ ছিল ওই ম্যাচের টিকিটের দামটাই সব থেকে বেশি ছিল, এবং ওই ম্যাচটা আমরা দেখেছি। এবং তার আগে আমরা স্পেনের ম্যাচ দেখেছি। স্পেন অস্ট্রিয়ার সাথে বেশ একটা দাপুটে জয় কিন্তু তারা তুলে নিয়েছে। দুর্দান্ত ওরাইয়ারজাবালের জোড়া গোল ছিল সেখানে। লামিনে ইয়ামাল দুর্দান্ত খেলেছেন। লামিনে ইয়ামাল গোল বা অ্যাসিস্ট পাননি, তবে তিনি ম্যাচে যে ইম্প্যাক্টটা রেখেছেন তার কারণে কিন্তু ম্যাচ সেরার যে পুরস্কারটা সেটা কিন্তু তার হাতেই উঠেছে। 85 মিনিট খেলেছেন, পাস দিয়েছেন 31টা, অন টার্গেটে শট 4টা, টোটাল শট 5টা। তার এখান থেকে আসলে কোনো অ্যাসিস্ট নাই, কোনো গোল নাই, কিন্তু তিনি আসলে পুরো মাঠ জুড়ে ছিলেন। আসলে পরিসংখ্যান দিয়ে ইয়ামাল আসলে যে ম্যাচটা খেলেছেন গত রাতে, সেটাকে হয়তোবা নাম্বার দিয়ে বিবেচনা করাটা খুব কঠিন হবে। এবং পুরো ম্যাচে তার যে দাপট ছিল এবং তিনি যেভাবে পুরো মাঠটা দাপিয়ে বেরিয়েছেন, এক কথায় যদি আমরা বলি। এবং স্পেন আসলে বিশ্বকাপে যে লক্ষ্যটা নিয়ে এসেছেন, ইয়ামাল বারবারই বলছেন তিনি ট্রফিটা জিততে এসেছেন, সেটার প্রতিচ্ছবিটা কিন্তু মাঠেও দেখা যাচ্ছে। ওরাইয়ারজাবালের কথা বলছিলাম, তিনি পুরো সময়টাই খেলেছেন এবং তিনি কিন্তু 2টা গোল করেছেন। এবং ম্যাচের যে শুরু থেকেই অস্ট্রিয়া, তারা তো আসলে আহামরি খারাপ দল না। আর্জেন্টিনার সাথে আমরা তাদের ভালো একটা ফাইটিং, রালফ রাংনিকের হাই প্রেসিং নিয়ে শুরু থেকেই কথা হচ্ছে। তারা আর্জেন্টিনাকেও একটা টার্গেট থ্রেট দিয়েছিল, সেভাবেই তারা কিন্তু রাউন্ড অফ 32তে নিজেদের নামটা লিখিয়েছে এবং স্পেনের কাছে শেষ পর্যন্ত হেরে বিশ্বকাপটা তাদের শেষ হয়েছে। এবং এই ম্যাচে আমরা যেটা দেখেছি, আসলে স্পেন তাদেরকে এবারে কেন হট ফেভারিট বলা হচ্ছে, তারা যে শিরোপার অন্যতম দাবিদার সেটা তারা প্রমাণ করেছে। তারা টোটাল একটা ফুটবলটাই তারা খেলেছে, টিম কম্বিনেশন বা সব কিছুই আসলে তাদের দুর্দান্তই ছিল। তবে আমাদের মেইন যে ম্যাচের কথা আমরা বলছিলাম, জি, পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার যে ম্যাচটা হয়েছে, আমরা যদি অল কমপ্লিট ম্যাচেসে চলে যাই নিচে। জি, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া দুর্দান্ত হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। এবং ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি আসলে তার ষষ্ঠ বিশ্বকাপে এসে নকআউটের মঞ্চে তার যে গোলের যে আক্ষেপটা ছিল, সেই আক্ষেপটা মিটেছে। এটা একটা বড় ব্যাপার ছিল। যদিও তিনি ওপেন প্লে থেকে গোলটা পাননি, পেনাল্টি থেকে গোলটা পেয়েছেন। সেই পেনাল্টি পাওয়ার একটু আগেই কিন্তু তিনি একবার বলটা জালে পাঠিয়েছিলেন, যদিও সেটা অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়। তবে এখানে আসলে ক্রোয়েশিয়া, তারা তাদের ভাগ্যকে দুষছেন বা সবকিছু, এই যে প্রযুক্তির বেশি ব্যবহারের কারণে কিন্তু ক্রোয়েশিয়া এই ম্যাচটা হেরে গেছে। শেষ মুহূর্তে যে গোলটা, আসলে তখন তো আমার আসলে সেই ব্রাজিলের কথাটাই মনে হচ্ছিল। ব্রাজিল 2022 বিশ্বকাপে আসলে ক্রোয়েশিয়া যেভাবে কামব্যাকটা দিয়েছিল, ঠিক সেইভাবেই আসলে মনে হচ্ছিল যে পর্তুগালের কপালে এরকমটা আছে কিনা। সেই সময় আসলে পর্তুগালের সবার চেহারা আসলে যেরকমটা হয়ে গিয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছিলাম, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। 81 মিনিট খেলেছেন এবং তিনি আসলে পুরোটা সময় খেলতে চান। আগের যে ম্যাচগুলো তিনি খেলেছেন পুরোটা সময় খেলেছেন। 81 মিনিটে যখন তাকে রবার্তো মার্তিনেজ তুলে নিচ্ছিলেন, তখন কিন্তু তিনি তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আসলে মুখটা বেশ ভার করেছেন। 81 মিনিট খেলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। একটা গোল, যেই গোলটার কথা বলছিলাম, 22টি পাস দিয়েছেন, অন টার্গেট শট একটা, টোটাল শট একটা, এবং এই শটটা হচ্ছে কেবলমাত্র ওই পেনাল্টিটাই। অর্থাৎ এখানে যদি আপনি রোনালদোর আসলে সমালোচনা করারও একটা জায়গা থেকেই যাচ্ছে, কারণ তিনি এই পেনাল্টি ছাড়া কিন্তু ডিবক্সের ভেতরে কোনো বলই টাচ করতে পারেননি। অর্থাৎ রোনালদোর কিন্তু একটা সমালোচনার জায়গা আসলে থেকেই যাচ্ছে। শুরু থেকে তিনি যেভাবে বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন, কাছাকাছি বল এসেছিল, হেডের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো আসলে শেষ পর্যন্ত তিনি কাজে লাগাতে পারেননি। তবে কপালটা আসলে তার ভালোই বলা যায়। এবং স্পেন কিন্তু তারা মুখোমুখি হবে রাউন্ড অফ 16-এ।
দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, নাম নিয়েই আসলে বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে পর্তুগালের কি ব্যাকলাইন কিংবা মিডফিল্ড নিয়েও আসলে অনেক কথা বলার আছে। পর্তুগালের কোথায় মনে হয়েছে কিছুটা কমতি রয়েছে? পর্তুগালের আসলে এই ম্যাচে আমরা যে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচে যেটা আমরা দেখেছি, আসলে মিডফিল্ড পর্তুগালের বরাবরই দুর্দান্ত, সেই দুর্দান্ত জায়গাটাই ছিল। তবে উইংয়ে কিছুটা ঝামেলা, রাফায়েল লিও তার কাছ থেকে আসলে এই ম্যাচে কিছুটা হলেও তার পেসের কিছুটা ঘাটতি ছিল, তিনি সেভাবে বলের সাপ্লাইটা দিতে পারেন নাই। ব্রুনো ফার্নান্দেজ কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, তবে ভিতিনিয়া এবং জোয়াও নেভেস তারা দুজনেই দুর্দান্ত ছিল। পেদ্রো নেতো তিনিও কিছুটা আসলে স্লো ছিলেন, তবে তিনিও বেশ কিছু পাস কিন্তু আসলে দিয়েছিলেন, বেশ কিছু আক্রমণে কিন্তু উঠেছিল তাদের এখান থেকে। পর্তুগালের ডিফেন্স বরাবরই ভালো, এখানে দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে। নুনো মেন্দেস, তার কাছ থেকে আমরা দুর্দান্ত পারফর্ম দেখেছিলাম, সেক্ষেত্রে জোয়া ক্যান্সেলো। এখানে আসলে রেটিংটা দেখেও আসলে বোঝাই যাচ্ছে যে খেলায় তাদের পারফর্মটা আসলে কেমন ছিল। রুবেন নেভেস তিনিও দুর্দান্ত ছিলেন। সব কিছু মিলে দিয়াগো কস্তার কথাও কিন্তু বলতে হয়, দিয়াগো কস্তাও কিন্তু দুর্দান্ত কিছু সেভ দিয়েছিলেন এই ম্যাচে। আমরা তার পরিসংখ্যানটা একটু দেখতে চাই। সেভ দিয়েছেন তিনি টোটাল 5টা সেভ দিয়েছিলেন। এখানে কিন্তু সম্ভাব্য বেশ কয়েকটা গোল হয়ে যেত এই জায়গাটায়। দিয়াগো কস্তা যদি এই সেভগুলো না দিলেন তাহলে হয়তো পর্তুগালকে এখান থেকেই হয়তো বিশ্বকাপের বাড়ির পথ হাড্ডাহাড্ডি ধরতে লড়াইটা হতো। কিন্তু হয়েছে। আমরা যদি ক্রোয়েশিয়ার খেলা নিয়েও কিছুটা কথা বলি, লুকা মডরিচের শেষ ম্যাচ আন্তর্জাতিক ফুটবলে, এই ক্ষেত্রে আসলে ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে পুরো ম্যাচটা, এবং অবশ্যই ক্রোয়েশিয়া সবসময় বিশ্বকাপে একটা শক্তিশালী দল, তারা যখন থেকেই খেলেছে 2018 থেকেই যদি আমরা কথা বলা শুরু করি, এবং নকআউটে তারা আসলে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই কারণে একটা বড় কিন্তু থ্রেট ছিল পর্তুগালের জন্য, যেহেতু অপোজিশনে ছিল ক্রোয়েশিয়ার মতো দল। এবং আমরা দেখেছি যারা রিয়াল মাদ্রিদের ভক্ত, আমরা গতকাল আলোচনায় বলছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মডরিচকে আবারও কিন্তু একই মাঠে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে, কিন্তু প্রতিপক্ষ হিসেবে সেইখানে শেষ হাসিটা ক্রিস্টিয়ানো রোনালদোই হেসেছেন, এবং লুকা মডরিচকে দিয়ে বিশ্বকাপটা শেষ করতে হয়েছে, তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করতে হয়েছে। আসলে ওই ম্যাচের যে শেষের সময়টা, আসলে ওই সময় আসলে যখন ওই অফসাইডের কারণে গোলটা তো একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাতিল হলো, যখন আসলে গোলটা দিয়ে দিল ক্রোয়েশিয়া, তখন রোনালদোর মুখের দিকে আসলে তাকানো যাচ্ছিলাম। তখন কিন্তু লুকা মডরিচ কিন্তু তিনি মানে তার মুখে যে হাসিটা সেটা কিন্তু ফুটে উঠেছিল। অর্থাৎ রিয়াল মাদ্রিদ ফ্যানরা আসলে একটা মধুর সমস্যাতেই এখানে পড়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো যখন হাসছেন তখন লুকা মডরিচ মন খারাপ, আর লুকা মডরিচের যখন মন খারাপ তখন ক্রিস্টিয়ানো রোনালদো হাসছেন। তবে সবকিছু মিলে কিন্তু নিশ্চয়ই ক্রিস্টিয়ানো রোনালদোই তাদের কাছে বেশি ফেভারিট, তাই তার কাছে, তার হাতেই হয়তো শিরোপাটা দেখার ইচ্ছা থাকবে সবার। সমর্থকরা কতটা উল্লাসে মেতেছিলেন। আমরা যদি আজকের আরো একটা বিগ ম্যাচের দিকে আমরা যদি চলে যাই, আজকের যে মূল ম্যাচ, আমরা আপকামিং এ যদি চলে যাই, রাত 12টায় অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট, মোহাম্মদ সালাহর ইজিপ্ট, তারা মুখোমুখি হতে যাচ্ছে। নকআউটে নিঃসন্দেহে ধারণা করা হচ্ছে যে মিশরই এই ম্যাচে ফেভারিট আছে। তবে নকআউট পর্বের রাউন্ড অফ 32 শেষ ম্যাচটা, শেষ দিনের যে ম্যাচ, যেটা অপেক্ষা আসলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা মুখোমুখি হবে বিশ্বকে চমকে দেয়া কাবো ভার্দে। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকদিকে চমক জাগানো কাবো ভার্দে, তারা দুইটি দল মুখোমুখি হচ্ছে। নবাগত একটা দল কাবো ভার্দে, এবং আর্জেন্টিনার এখানে আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরো একটা ম্যাচের সুযোগ রয়েছে। এই ম্যাচটা নিয়ে আসলে কি বলবেন? পরীক্ষা নিরীক্ষা আসলে স্কলোনি করবেন কিনা, তিনি আসলে যেরকমটা ম্যাচের আগে জানিয়েছেন যে তারা যে 32-তে এসেছে কাবো ভার্দে, এখানে তিনি আসলে বিস্ময়ের কিছু দেখেন না, যোগ্য হয়েই আসলে তারা 32-তে এসেছে, তিনি এটাই বলেছেন। এখানে নিশ্চয়ই আর্জেন্টিনাকে সাবধান থাকতে হবে, কিন্তু এই কাবো ভার্দে কিন্তু স্পেনকে ঠেকিয়ে দিয়েছিল, যে স্পেন আসলে গতকাল রাতে আমরা দেখেছিলাম যে কত দাপুটে একটা জয় তারা তুলে নিতে পারে অস্ট্রিয়ার বিপক্ষে, সেটা কিন্তু তারা ওই কাবো ভার্দের বিপক্ষে পারেনি। কাবো ভার্দের বিশেষ করে ভজিনিয়ার কথাই আসলে বলতে হয়, তিনি সেই প্রথম ম্যাচ বা পরের ম্যাচগুলোতে আসলে তিনি যেভাবে খেলেছেন, তাদের সেই জমাট বাঁধা ডিফেন্স, সেটা তাদেরকে ভাঙতে হবে অবশ্যই। এখানে লিওনেল মেসি সবশেষ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না, তিনি পরে নেমেছেন। হয়তো এই ম্যাচে আমরা তাকেই শুরু থেকেই দেখতে পারবো। লাউতারো মার্তিনেজ তিনি আসলে বরাবরই স্টার্ট করে যাচ্ছেন, তাকেই হয়তো আমরা দেখতে পাবো। মিডফিল্ডে যথারীতি এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, দীপল এবং লিসান্দ্রো পারাদেস।
তাদেরকে হয়তো আমরা দেখতে পারবো। চিরচেনা 4-4-2 ফরমেশনেই ধারণা করা হচ্ছে এই ম্যাচে লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে খেলাবেন। সবুজ যেটা নিয়ে কথা হচ্ছিল যে লিওনেল মেসিকে কেন্দ্র করে আসলে আর্জেন্টিনা, স্কালোনি বলছেন যে এই ম্যাচটাতে আসলে খেলতে চাচ্ছে না। আমরা জর্ডানের বিপক্ষেও দেখেছি যে মেসি ছিলেন না শুরুর একাদশে, সেখানেও কিন্তু অবশ্যই গোল করেছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই শুরুটা দুর্দান্ত করেছে। কিন্তু এই যে আর্জেন্টিনার যে ডিফেন্স, সেই ডিফেন্সটা কিন্তু জর্ডানের মতো দল কিন্তু সেটা ভেদ করতে পেরেছে, ভেদ করে কিন্তু গোলটাও কিন্তু তারা পেয়ে গিয়েছিল জর্ডান। তারপর মুহূর্তেই দেখা গিয়েছে যে মেসি আসলে মাঠে নামিয়েছেন, সাবস্টিটিউট হয়েছেন। এই ক্ষেত্রে আসলে কাবো ভার্দেরও কি একটা বড় সুযোগ আছে কিনা, কতটুকু থ্রেড হতে পারে কাবো ভার্দের ফরওয়ার্ড লাইন? ক্রিস্টিয়ান রোমেরো তিনি ইনজুরিতে রয়েছেন, তিনি থাকলে হয়তো আর্জেন্টিনার জন্য সুবিধা বা ভালো হতো। তিনি হয়তো এই ম্যাচে শুরুর একাদশে বা তাকে হয়তো খেলাবেন কিনা, যদি না খেলান এটা নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য একটা খারাপ সংবাদ এবং কাবো ভার্দের জন্য নিশ্চয়ই এটা একটা ভালো খবর। আর যে কথা বলছিলেন আসলে লিওনেল মেসি প্রথম আর্জেন্টিনার যে 2 ম্যাচে আর্জেন্টিনা যে 5 গোল পেয়েছিল পুরোটাই কিন্তু লিওনেল মেসির কাছ থেকে আসা, যার কারণে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে আর্জেন্টিনা লিওনেল মেসির ওপরে নির্ভরশীল কিনা। তবে জর্ডানের বিপক্ষে কিন্তু সেই ভুল ধারণাটা ভেঙে গেছে। নিশ্চয়ই আসলে আর্জেন্টিনার বিপক্ষে তাদের একটা গোল করার সেই সক্ষমতা বা ইচ্ছাটা আসলে থাকবে। তবে যে হাড্ডাহাড্ডি লড়াইটার অপেক্ষা আমি ব্যক্তিগতভাবে করছি ভোজিনিয়া এবং লিওনেল মেসি। ভোজিনিয়া আসলে যদি এই বিশ্বকাপে তার অপূর্ণতা এই বিশ্বকাপে আসলে নেই, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে কাবো ভার্দে, তারপরে যে দুর্দান্ত তিনি পারফর্ম করে চলছেন একের পর এক ম্যাচে। মেসির বিপক্ষে কাবো ভার্দে নিজেরাই আসলে আপ্লুত বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে মেসির গোলটা যদি তিনি রুখে দিতে পারেন, নিশ্চিতভাবে তার ক্যারিয়ার সেরা একটা মুহূর্ত হতে পারে। নিশ্চিতভাবেই আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট। সবুজ আমাদের কাছে সময় খুবই কম আছে, আমরা যদি একটু প্রেডিকশন বোর্ডের দিকে চলে যাই, মোটামুটি আজ রাতে রাউন্ড অফ 32 কিন্তু পেয়ে গিয়েছে রাউন্ড অফ 16 এখানে নরওয়ে ব্রাজিলের ম্যাচটা বড় একটা ম্যাচ রয়েছে, পর্তুগাল এবং স্পেনের এই ম্যাচ, ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচ। এদিকে মেক্সিকো এবং ইংল্যান্ড কিন্তু মুখোমুখি হবে। এই ক্ষেত্রে যদি সবুজ কি মনে হচ্ছে ব্রাজিল নরওয়ে ম্যাচ রাউন্ড অফ 16 এখানে আসলে অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখতেই হয়, সেই জায়গাটা অবশ্যই আমরা যদি ব্রাজিলকে এগিয়ে রাখি, ইংল্যান্ড মেক্সিকোর বিপক্ষে কাকে মনে হচ্ছে ফেভারিট আছে? নিশ্চয়ই ইংল্যান্ড, তারা হট ফেভারিট হয়ে আসলে মেক্সিকো কিন্তু এই বিশ্বকাপে আসলে দুর্দান্ত পারফর্ম করে চলছে। এখান থেকে আমি যদি আর্জেন্টিনাকে আসলে নিতেই হয় এখানে। অস্ট্রিয়া ইজিপ্টের মধ্যে ইজিপ্টই আসলে কিছুটা এগিয়ে থাকবে নিঃসন্দেহে। ঠিক আছে, তাহলে কিন্তু রাউন্ড অফ 16 ইজিপ্টের সাথে মুখোমুখি হবে আর্জেন্টিনা। সুইজারল্যান্ড ম্যাচ থেকে সুইজারল্যান্ড রাউন্ড অফ 16 উঠেছে এবং শেষ ম্যাচটা যেটা রয়েছে কলম্বিয়া এবং ঘানা, আগামীকাল কলম্বিয়াকে এগিয়ে রাখবো। ওদিক থেকে যদি আমরা ফ্রান্স এবং প্যারাগুয়ের মধ্যে নিশ্চয়ই এবারে সবথেকে শক্তিশালী লাইন আপ নিয়ে এসেছে ফ্রান্স। মরক্কো কানাডার ম্যাচে নিশ্চয়ই আমরা মরক্কোকে এগিয়ে রাখতেই হবে সব হিসাব নিকাশে। এখানে আসলে কিছুটা প্রশ্ন আসলে করতেই হয়, পর্তুগাল এবং স্পেন, এখানে আসলে যদি হিসাব নিকাশ করতে হয় আমি ধারণা করছি পর্তুগাল এই ম্যাচটা জিততে যাচ্ছে। যদি আমার ধারণা আসলে স্পেন, তবু আপনার কথা মতো আমি পর্তুগালকে আসলে দিলাম। ইউএসএ বেলজিয়ামকেই আসলে এগিয়ে রাখতে হয়। ইউএসএ যদি এই স্বাগতিক এবং বিশ্বকাপে আসলে একের পর এক চমক জাগিয়ে তারা কিন্তু রাউন্ড অফ 16 তাদের নামটা লিখিয়ে ফেলেছে। এদিক থেকে ইংল্যান্ড এবং মেক্সিকো আবারও হচ্ছে তারা স্বাগতিক দেশ, মেক্সিকো ভালোভাবে খেলছে। ব্রাজিল এবং ইংল্যান্ডের কিন্তু একটা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা আছে। এখান থেকে আবারও আর্জেন্টিনা এবং যদি আমরা সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মাঝে কাকে এগিয়ে রাখবেন? কলম্বিয়াকেই আসলে এগিয়ে রাখা যেতে পারে। লাতিন আমেরিকার দেশগুলো তো এবারের বিশ্বকাপে ভালো খেলছে এবং সেমিফাইনালের আমরা অপেক্ষায় থাকবো যদি রাউন্ড অফ 16টা আসলে এই ফরমেশনে যদি যায়। এবং একটা সম্ভাবনা কিন্তু আরো একবার উঠে এসেছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা সেমিফাইনালের কিন্তু অপেক্ষায় আছে, যদি কোনো দুর্ঘটনা এর মাঝে না ঘটে। সবুজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের ম্যাচ অ্যানালাইসিস আমাদের সাথে যুক্ত হবার জন্য।